আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 17 অধ্যায় পরিসংখ্যানের অনুশীলনের একটি প্রশ্ন। প্রশ্নটি সমাধান করব আমাদের ইজি ম্যাথ বই থেকে। এখানে আমাদের ইজি ম্যাথ বইয়ে পাঠ্য বইয়ের সবগুলো প্রশ্ন সমাধান, কাজ, উদাহরণ সহ বিগত 5-6 বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান, এমসিকিউ সমাধান, এমসিকিউগুলো টাইপ ভিত্তিক আকারে দেওয়া আছে। তাছাড়াও সাজেশন সহ সব কিছু পেয়ে যাবে এই বইতে। এই বইতে শুধু তুমি প্রশ্ন এবং সমাধান তা পাচ্ছ না, প্রত্যেকটা প্রশ্ন এবং সমাধানের পাশাপাশি প্রত্যেকটা প্রশ্নের পাশে এরকম একটা কিউআর কোড দেখবা। ওই কিউআর কোড স্ক্যান করলে সাথে সাথে ওই প্রশ্নের সমাধানের ভিডিও পেয়ে যাবে। যেমন এটা হচ্ছে অনুশীলনের 12 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। তো এইরকম তোমরা যারা বই সংগ্রহ করছো তারা তো অলরেডি এটার উপকারিতা অলরেডি তোমরা পাচ্ছই, আর যারা এখনো সংগ্রহ করো নাই দ্রুত বইটা সংগ্রহ করে নাও। আচ্ছা, এখানে 12 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, কোন বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নাম্বার দেওয়া আছে। তো তার মানে এখানে একটা 50 জন শিক্ষার্থীর নাম্বার দেওয়া আছে গণিতে। তো এটা হচ্ছে উদ্দীপক, এটার সাথে একটা সৃজনশীল প্রশ্ন আছে। তো প্রশ্নটা কি? প্রশ্নের ক নাম্বার প্রশ্ন যদি দেখি, বলা হচ্ছে প্রদত্ত তথ্যটির ধরন কিরূপ এবং কোন নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে। দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা উদ্দীপক সহ, উদ্দীপকের সাথে রিলেটেড। পরবর্তী প্রশ্নটা উদ্দীপকের সাথে না। প্রদত্ত তথ্যটির ধরন কিরূপ, আমরা যদি একটু দেখি প্রদত্ত তথ্য যেটা, এই যে তথ্যটা আচ্ছা একটা কথা বলে রাখি, এখানে যে কিউআর কোড, এটা এখন তুমি ভিডিও থেকে স্ক্যান করলে কাজ করবে না। কেন? কারণ হচ্ছে এটা একটা ডামি কিউআর কোড, নর্মাল। তো এই জন্য হচ্ছে তুমি যদি এটাতে স্ক্যান করো, এটা হচ্ছে জাস্ট আমরা শো একটা বসাই রাখছি আন্দাজে। পরবর্তী বইয়ের মধ্যে যেটা আছে কিউআর কোড, ওটাই অরিজিনাল কিউআর কোড। আচ্ছা, এখন আমরা দেখি এখানে যে উপাত্তগুলো আছে, দেখো কেউ 76, কেউ 65, আবার কেউ 98। বড় ছোট কোনো সাজানো নাই, ছোট থেকে বড় আকারে, বড় থেকে ছোট আকারে সাজানো নাই। যখন উপাত্তগুলো এরকম সাজানো না থাকে তখন তাকে আমাদের বলতে তথ্যটির ধরন কিরূপ। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যেহেতু সাজানো নেই, এজন্য এই উপাত্ত সমূহকে অবিন্যস্ত উপাত্ত বলে, অর্থাৎ বিন্যস্ত নাই। আর যেগুলো সাজানো থাকে সেগুলোকে বলা হয় বিন্যস্ত উপাত্ত। সেটাকে আমরা কি বলবো? অবিন্যস্ত উপাত্ত। আশা করি বুঝতে পেরেছো। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, আচ্ছা আরেকটা অপশন আছে, তো কোন নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে। দেখো গণসংখ্যা কি নির্দেশ করে, মনে করো ওইখানে তো গণিতে প্রাপ্ত নাম্বার দেওয়াই আছে, তাই না? এখন আমি দেখতে চাচ্ছি 50 থেকে 60 এর মধ্যে, 50 থেকে 60 এর মধ্যে, এই 10 মার্কের মধ্যে মার্ক পাইছে কয়জন, এই 50 থেকে 60 এর মধ্যে মার্কস পেয়েছে কতজন। ওইখানে আমি গুনে গুনে দেখলাম 50 থেকে 60 এর মধ্যে মার্কস পেয়েছে 20 জন, ধরলাম 20 জন পাইলো 50 থেকে 60 এর মধ্যে। এই 20টাই হচ্ছে গণসংখ্যা। তার মানে কোন শ্রেণীর মধ্যে আসলে কতগুলো মান আছে, কতগুলো উপাত্ত আছে, সেটাকে নির্দেশ করে এই গণসংখ্যা দিয়ে। তো এটা এখানে বলা হচ্ছে, দেখো কোন নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা ওই শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে। যেমন এই যে এটা হচ্ছে একটা শ্রেণী 50 থেকে 60, এই শ্রেণীর মধ্যে কয়টা সংখ্যা আছে এটা নির্দেশ করে কি দিয়ে? গণসংখ্যা দিয়ে। তো এটাই বলা হয়েছে এখানে যে গণসংখ্যা জিনিসটা আসলে কি। আচ্ছা, এখন খ নাম্বার, আমাদের উদ্দীপকটা কিন্তু 50 জন শিক্ষার্থীর নাম্বার দেওয়া আছে, 50টা নাম্বার দেওয়া আছে, কোনো টেবিল নাই। এখন বলা হচ্ছে যে ওই যে আমাদের 50টা নাম্বার, এটা নিয়ে একটা সুন্দর টেবিল তৈরি করতে। যেখানে বলা হচ্ছে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করো। তাহলে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি বলতে আমরা শ্রেণীব্যাপ্তি ধরে নিব আমাদের মন মতো করে। বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন দেখবে শ্রেণীব্যাপ্তি বলে দেয় 5 ধরো, 8 ধরো, 10 ধরো। যদি প্রশ্ন না বলে তুমি তোমার মতো ধরতে পারবা, তবে একটা রুলস ফলো করে ধরলে ভালো। তবে কি নিয়মে ধরবো সেটা আমরা একটু পরে দেখছি। তার আগে আমরা দেখে নিচ্ছি যে শ্রেণীব্যাপ্তি ধরে কি তৈরি করতে হবে, গণসংখ্যা নিবেশন সারণী। তো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে তোমার সর্বপ্রথম ওই উপাত্তের মধ্য থেকে সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম নাম্বার কোনটা সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তো তোমার ওইখানে যে 50টা নাম্বার ছিল প্রশ্নে, সেখান থেকে খুঁজে দেখবে সবচেয়ে কম নাম্বার হচ্ছে 32, সবচেয়ে বেশি নাম্বার হচ্ছে 98। ঠিক আছে, সবচেয়ে কম নাম্বার হচ্ছে 32, সবচেয়ে বেশি নাম্বার হচ্ছে কি? 98। আচ্ছা, এখন এই পরবর্তী অংশটা আমরা আপাতত না পড়ি, যে এই অংশটা আপাতত বাদ দাও, এই যে অতএব 30 থেকে শুরু করে, এটা আমরা আপাতত একটু পরে দেখছি। দেখো, তো সর্বোচ্চ আর সর্বনিম্ন নাম্বার যখন তুমি পেয়ে যাবা, তোমাকে এখন উপাত্তের পরিসর নির্ণয় করতে হবে। পরিসর কেন? কারণ পরিসর নির্ণয় করা ছাড়া তুমি টেবিল তৈরি করতে পারবা না। আর পরিসর নির্ণয় করতে গেলে সর্বোচ্চ নাম্বার এবং সর্বনিম্ন নাম্বার লাগবে। তোমার কাছে অলরেডি সর্বোচ্চ সর্বনিম্ন নাম্বার আছে, এখন পরিসর নির্ণয় করবে। যে পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ নাম্বার বিয়োগ সর্বনিম্ন নাম্বার যোগ 1। এই যে দেখো, সর্বোচ্চ নাম্বার থেকে সর্বনিম্ন নাম্বার বিয়োগ করতে হবে, তার সাথে 1 যোগ করতে হবে। তো সর্বোচ্চ নাম্বার 98, 98 থেকে 32 বিয়োগ করছি, 32 বিয়োগ করলে 66 হয়, তার সাথে 1 যোগ করব, তাহলে হয় 67। তার মানে উপাত্তের পরিসর হচ্ছে কত? 67। আচ্ছা,
এবার আসো তোমাকে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, এটা প্রশ্নে বলে দিয়েছে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি বা উপযুক্ত শ্রেণী ব্যবধান ধরে। এখন আমি শ্রেণী ব্যবধান কত ধরবো? তো যদি এখানে মনে রাখবো, প্রশ্ন যদি বলে দেয় শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যাপ্তি শ্রেণী ব্যবধান একই কথা, যদি প্রশ্নে বলে দেয় তোমাকে সেটাই ধরতে হবে। কিন্তু প্রশ্ন যদি না বলে তুমি একটা নিয়ম ফলো করতে পারো, এটা যে নিয়ম তা না, এই নিয়ম ফলো করলে তোমার ক্ষেত্রে সুবিধা হবে ম্যাথ করতে। সেটা হচ্ছে যদি পরিসরের মান দেখো 40-এর বেশি তাহলে 10 করে ধরবা, আর যদি দেখো পরিসরের মান 40-এর কম তাহলে তুমি 5 করে ধরো, আর যদি দেখো পরিসরের মান বেশি কম 20-এরও কম তাহলে তুমি 3 করে ধরো। আবারও বলছি, পরিসরের যে মানে, যে পরিসর এখানে কত আসছে 67, তো পরিসরের মান যদি 40-এর বেশি হয়, 40-এর বেশি, তাহলে সেই ক্ষেত্রে তুমি শ্রেণী ব্যবধান 10 করে ধরবা, 10। আর যদি 40-এর কম হয় 5 করে ধরবা, আর যদি দেখো বেশি কম 20-এরও কম তাহলে সেক্ষেত্রে তুমি 3 করে ধরবা। ঠিক আছে? আচ্ছা, এখন এটা যে ধরতে হবে এমন কোনো কথা নেই, এটা ধরলে তোমার টেবিলটা দেখতে ঠিকঠাক লাগবে, সময় বেশিও লাগবে না কমও লাগবে না, ঠিকঠাক হবে। আচ্ছা, আর যদি প্রশ্নে পরিসর বলে দেয়, মনে করো প্রশ্নে তুমি দেখতে পাচ্ছ প্রশ্নে যদি শ্রেণীব্যাপ্তি বলে দেয় ওইটাই ধরতে হবে। কেন? আর আরেকটা কথা হচ্ছে, যদি প্রশ্নে মনে করো শ্রেণীব্যাপ্তি বলে দিচ্ছে 5, এখন পরিসর আসছে তোমার 50, এখন তুমি বলবা হাবিব স্যার তো বলছিল যে পরিসর যদি 40-এর বেশি হয় তাহলে 10 ধরতে, কিন্তু প্রশ্নে 5 আছে, আমি কি 5 ধরবো না 10 ধরবো? তোমার 5ই ধরতে হবে, কারণ প্রশ্নে যেটা বলা থাকে সেটাই করতে হবে, মনে রাখে যেন। আচ্ছা, তো এখন আমরা শ্রেণীব্যাপ্তি 10 ধরছি কেন? কারণ আমাদের পরিসর 67 আসছে, যেটা কতর বেশি? 40-এর বেশি, অবশ্যই অনেক বেশি। যাই হোক, শ্রেণীব্যাপ্তি 10 করে ধরলাম, ধরে আমরা এখন শ্রেণী সংখ্যা বসাবো, শ্রেণী সংখ্যা বের করব। শ্রেণী সংখ্যা বের করার সূত্র হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণীব্যাপ্তি। মনে রাখো, শ্রেণী সংখ্যা বের করার সূত্র হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণীব্যাপ্তি। এখন পরিসরের সূত্র কি? পরিসরের মান কত? পরিসরের মান 67, আর শ্রেণীব্যাপ্তি কত? 10। এই যে আমরা শ্রেণীব্যাপ্তি 10 ধরছি। তাহলে এখন শ্রেণী সংখ্যা দিয়ে কি করবো সেটা একটু পরে দেখছি। তো এখন পরিসরকে শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ করো, 67-কে 10 দিয়ে ভাগ করো। 67-কে যদি 10 দিয়ে ভাগ করি, পরিসর হচ্ছে 10, শ্রেণীব্যাপ্তি পরিসর হচ্ছে 67, শ্রেণীব্যাপ্তি 10, 67-কে 10 দিয়ে ভাগ করলে 6.7 হয়। কিন্তু এটা রাখতে পারবো না, কেন? কারণ শ্রেণী সংখ্যা কখনোই দশমিক হয় না। এখানে শ্রেণী সংখ্যা আমাদের দশমিকে আসছে 6.7, ভগ্নাংশ কখনো হয় না শ্রেণী সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা হয়। তো কোন পূর্ণ সংখ্যা যদি ভগ্নাংশ অ্যান্সার আসে কি করব? ভগ্নাংশ অ্যান্সার আসলে পরবর্তী পূর্ণ সংখ্যাটা আমাদের ধরতে হবে। যেমন এখানে 6.7 আসছে, তোমাকে পরবর্তী পূর্ণ সংখ্যা 6.7-এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত বলো তো? 6.7-এর পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 7। যদি 6.001 হইতো তাও আমি 7ই ধরতাম। এরপরে মনে করো আসলো, মনে করো যে 9.001, তাহলে তোমাকে পরবর্তী পূর্ণ সংখ্যা 10 ধরতে হবে। তো এটা হচ্ছে কথা। তো 6.7 আসছে মানে 6-এর পরের পূর্ণ সংখ্যা কত হয়? 7 হয়, তোমাকে 7 ধরতে হবে। তার মানে আমাদের শ্রেণী সংখ্যা 7। এরকম এমসিকিউতেও আসে, এরকম এমসিকিউ দিয়ে তোমার 6.7 অপশনে থাকবে, আর 7 শুধু 7 অপশনে থাকবে। তুমি যদি 6.7 অ্যান্সার দিয়ে দাও তাহলে কিন্তু ভুল হবে। আচ্ছা, যাই হোক, আমরা শ্রেণী সংখ্যা পাইলাম 60টি। তো আর ওই উপরে আমি যে অংশটা দেখতে মানা করছি এটা না দেখলেও চলবে, এটা লেখার দরকার নেই। এখন দেখো, এখন আমরা প্রাপ্ত নাম্বার লেখা শুরু করব। ঠিক আছে? আমরা যদি এখানে খেয়াল করি যে আমাদের সর্বনিম্ন নাম্বার আসলে কত ছিল, দেখো তো, সর্বনিম্ন নাম্বার আমাদের 32 ছিল। ঠিক আছে? সর্বনিম্ন নাম্বার হচ্ছে 32। আমরা এখানে 32 থেকে লেখা শুরু করব। তো এখন নর্মালি আসলে 32 থেকে লেখার থেকে 30-31 থেকে লিখলে জিনিসটা সুন্দর দেখা যায়। তবে 32 থেকে লিখলেই তোমার ম্যাথটা হয়ে যাবে, কিন্তু সবসময় 10 করে ব্যবধান, তো তাহলে বেশি সুন্দর হয় 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, জিনিসটা দেখতে সুন্দর। তো তুমি এই জন্য এভাবে লিখতে পারো, প্রবলেম নাই। তো আমরা এখানে চাইলে 32 থেকে 41 লিখতে পারতাম, কিন্তু 32 থেকে 41 লিখলে জিনিসটা সুন্দর দেখা যায় না, কিন্তু 31 থেকে 40 লিখলে জিনিসটা সুন্দর দেখা যায়। এই জন্য আমরা 31 থেকে 40। এখন তোমার প্রশ্ন হতে পারে, আপনি 31 থেকে 40 পর্যন্ত কেন লিখছেন? 41 পর্যন্ত লেখেন না কেন? 31 থেকে 50 পর্যন্ত লেখেন না কেন? ভালো প্রশ্ন। আমরা শ্রেণীব্যাপ্তি কত ধরছি? 10। শ্রেণীব্যাপ্তি 10 মানে একটা শ্রেণীর ব্যাপ্তি থাকবে 10 ঘর পর্যন্ত। তাহলে দেখো 31 থেকে 40 পর্যন্ত কিন্তু 10 ঘর আছে। এখন তুমি বলতে পারো না ভাই 31 থেকে 40 পর্যন্ত 9 ঘর, তাই না? 31 থেকে 40 9 ঘর, 30 থেকে 40 না 10 ঘর? না, 31 থেকে 40 10 ঘর পর্যন্ত আছে। তুমি হিসাব করো, আমার হাতে আঙ্গুল দেখো, গুনে দেখো 10টাই আছে, কম নাই। বিশ্বাস না করলে গুনে দেখো। এখন দেখো 31, দেখো আমি কিন্তু 31 থেকে হিসাব শুরু করছি। 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। দেখছো আমার কিন্তু 10 আঙ্গুল শেষ। 31 থেকে 40 পর্যন্ত গুনছি, 10 আঙ্গুল শেষ। তার মানে তুমি যদি ক্যালকুলেটরে হিসাব করো 40 বিয়োগ 31, অ্যান্সার কিন্তু 9 আসবে, কিন্তু ঘর কিন্তু এখানে 10টাই। আঙ্গুলে হিসাব করবা, 31 থেকে 10 ঘর হচ্ছে 40। তো তুমি 31 থেকে 41 লিখতে চাই না, তাহলে ভুল হয়ে যাবে। তো 31 থেকে আমরা 40 পর্যন্ত লিখলাম। লিখার পরে 40-এর পর শুরু হবে কত থেকে?
41 থেকে 50 10 ঘর, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। ওকে ফাইন, আমরা এটা লিখে ফেললাম। আমি তোমাকে যেটা বলে রাখছি যে এখানে আমরা 31 শুরু করছি কেন, ওই যে আমাদের সর্বনিম্ন নাম্বার 32, আমরা কিন্তু এখানে 32 থেকে চাইলে লিখতে পারতাম, কোনো সমস্যা নাই, তুমি 32 থেকেই লেখো, নো প্রবলেম। তুমি এখানে 32 থেকে 41 লিখবা, 32 থেকে 10 ঘর হয় 41 পর্যন্ত, 32 থেকে 41, 42 থেকে 51, 52 থেকে 61, তুমি এইভাবে লিখতে পারো। কিন্তু কয় ঘর পর্যন্ত লিখবো? 1 2 3 4 5 6 7, 7 ঘর পর্যন্ত লিখবো। কেন? কারণ তোমার এই যে শ্রেণী সংখ্যা কত আসছে, যে শ্রেণী সংখ্যার মান 7 আসছে, তার মানে এই জন্য তোমার 7টা শ্রেণী হতে হবে। তো এই জন্য দেখো 1 2 3 4 5 6 7, 7টা শ্রেণী কিন্তু আমাদের আছে। ভালো কথা, এই যে প্রাপ্ত নাম্বারের শ্রেণী আমরা বসাই ফেললাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ট্যালি চিহ্ন আর গণসংখ্যা বসাইতে হবে। এটা কোত্থেকে বসাবো? এই ট্যালি চিহ্ন বসাবো 31 থেকে 40 পর্যন্ত কয়টা মান আছে তুমি এখানে গুনে গুনে দেখবা, 31 থেকে 40 পর্যন্ত। তো তুমি এখানে গুনে গুনে দেখবা যে হয়তো 3টা মান আছে, তো 3টা মান থাকলে তুমি ট্যালির মধ্যে 3টা দাগ দিবা আর গণসংখ্যার মধ্যে 3 লিখবা। আবার তুমি গুনবা 41 থেকে 50 পর্যন্ত এখানে কয়টা মান আছে, তুমি গুনে গুনে দেখবে 41 থেকে 50 পর্যন্ত 5টা মান আছে, তোমাকে এখানে 5টা দাগ দিতে হবে। তবে 5টা দাগ দেওয়ার ক্ষেত্রে ট্যালিতে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে 1 2 3 4, 5 নম্বর দাগটা এরকম ভাগা করে দিতে হয়। এরপর আবার 6 7 8 9, 10 নম্বর দাগটা এরকম ভাগা করে দিতে হয়, 15 নম্বর দাগ ভাগা করে দিতে হয়, 20 নম্বর, অর্থাৎ 5টা করে সেপারেট করতে হয়। যাই হোক, এর পরবর্তী শ্রেণীতে 7টা আছে, তো দেখো 5টা দাগ দিলাম, এরপর আলাদা 2টা দিলাম, আর গণসংখ্যা 7 লিখে দিলাম। এইভাবে প্রত্যেকটা শ্রেণীর ট্যালি আর গণসংখ্যা বসাই দিবা, তাহলেই আর গণসংখ্যা সব যোগ করে দেখবা 50 হবে। অবশ্যই 50 হতে হবে, কারণ উদ্দীপকে বলাই ছিল এখানে নাম্বার দেওয়া আছে 50 জন শিক্ষার্থীর, তার মানে এখানে অবশ্যই যোগ করলে 50 হতে হবে। ভুল হলে বুঝবা যে কোনো এক জায়গায় গুনতে ভুল করছো। ওকে, তাহলে গণসংখ্যা আমাদের 50 হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তর। গণসংখ্যা নিবেশন সারণী অঙ্কন করতে বলছে, এটাই গণসংখ্যা নিবেশন সারণী। এখন আমরা চলে যাই গ নাম্বার প্রশ্নে। তো এখানে গ নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। দেখো, সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি গড় নির্ণয় করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের টেবিল লাগবে, কিন্তু আমাদের এখানে প্রশ্নে কিন্তু টেবিল দেওয়া নাই। প্রশ্নে কিন্তু 50 জন শিক্ষার্থীর অবিন্যস্ত নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার থেকে আমাদের টেবিলটা নির্ণয় করে নিতে হবে। কিন্তু আমাদের ভালো ব্যাপার হচ্ছে আমরা খতে কিন্তু অলরেডি টেবিল নির্ণয় করে ফেলছি, তাহলে সেই টেবিলটা ব্যবহার করে কিন্তু আমরা এখন সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করতে পারবো। গড় দুইভাবে নির্ণয় করা হয়, একটা গাণিতিক গড়ের সূত্র আছে আর একটা সংক্ষিপ্ত পদ্ধতি। তো আমরা এখন সংক্ষিপ্ত পদ্ধতি দেখবো, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এটাই আসে। তো খতে আমরা যে টেবিলটা পেয়েছিলাম সেই টেবিলের শ্রেণীব্যাপ্তি ছিল, গণসংখ্যা ছিল, আর আরেকটা ছিল ট্যালি ছিল। আমরা এখানে ট্যালিটা নিচ্ছি না, ট্যালি আমাদের লাগবে না। তো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা খতে যেভাবে পাইছি ঠিক সেভাবে আমি এখানে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যাটা লিখে ফেললাম খ থেকে। আচ্ছা, লিখার পরে তোমাকে এখানে 5টা কলাম করতে হবে। সংক্ষিপ্ত পদ্ধতির গড় তৈরি করতে হলে 5টা কলাম লাগে। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যার পাশাপাশি তোমাকে লাগবে মধ্যমান, বিচ্যুতি সংখ্যা আর এফআই ইউআই। গণসংখ্যাকে এফআই দিয়ে প্রকাশ করে, মধ্যমানকে এক্সআই আর বিচ্যুতি সংখ্যাকে ইউআই দিয়ে প্রকাশ করে। আর তোমাকে বের করতে হবে এফআই ইউআই এর গুণফল, লাস্টে আরেকটা কলাম বের করতে হবে। তো চলো আমরা এটা একটু বের করার চেষ্টা করি কিভাবে এটা সমাধান করব। আমরা এখানে যদি খেয়াল করো, মধ্যমান আমরা কিভাবে বের করব, যেটাকে এক্সআই দিয়ে প্রকাশ করি। এই প্রত্যেক শ্রেণীর নিম্নসীমা আর উচ্চসীমা, যে 31 আর 40 যোগ করো, 31 যোগ 40 যোগ করে 2 দিয়ে ভাগ করো, যত হয় সেটাই মধ্যমান। মধ্যমানের সূত্রই এটা, নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ 2। সো 31 আর 40 যোগ করলে হয় 71, 71কে 2 দিয়ে ভাগ করলে হয় 35.5। ঠিক সেম ভাবে 41 আর 50 যোগ করো, 91, 91কে 2 দিয়ে ভাগ করলে 45.5। এভাবে সবগুলো মধ্যমান আমরা এখানে বের করে নিব। ভালো কথা, মধ্যমান বের হয়ে গেল। এখন ইউআই, এই ইউআই এর মান বের করব। তার আগে তুমি এখানে দেখতে পাচ্ছ মধ্যমান যখন 65.5, এটাকে আমি এ ধরতেছি কেন? মনে রাখবা এখানে মধ্যমানগুলো থেকে যে কোনো একটা মানকে আমরা আনুমানিক গড় বা অনুমিত গড় ধরবো। এখন প্রশ্ন হচ্ছে কোনটাকে ধরবো। নর্মালি যে কোনো একটাকে ধরে ম্যাথ করলেই হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে তুমি যে কাজটা করবা বা সব জায়গায় দেখবে এভাবেই করা হয়, সেটা হচ্ছে যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি, দেখবো মাঝামাঝি কোনো একটা শ্রেণীতে গণসংখ্যা বেশি, সেই শ্রেণী বরাবর যে মধ্যমানটা আছে সেটা হচ্ছে এ। তাহলে গণসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে 13। এখন 13 বরাবর যে মধ্যমানটা সেটা হচ্ছে 65.5, এটাকে এ দিয়ে প্রকাশ করবো। এ মানে হচ্ছে আনুমানিক গড় বা অনুমিত গড়, তার মানে এর মান আমরা পেয়ে গেলাম। এবার আসলে ধাপ বিচ্যুতি ইউআই, এটার মান কিভাবে বের করব? এটা বের করার সূত্র হচ্ছে xi মাইনাস a ডিভাইডেড বাই h। xi থেকে a কে বিয়োগ করে h দিয়ে ভাগ করতে হয়। এখন xi কোনটা তুমি এখানে খেয়াল করো, প্রথম ঘরের xi কত? 35.5। এটা থেকে বিয়োগ করব কাকে? xi থেকে বিয়োগ করব a কে। a কত? এর মান সবসময় 65.5। 65.5
ডিভাইডেড বাই এইচ। এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধান কোনটা? শ্রেণী ব্যবধান হচ্ছে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করলে যত হয় সেটাই এইচ এর মান। 41 থেকে 31 বিয়োগ করলে কত হয়? 10, তার মানে এইচ এর মান হচ্ছে 10। এখন 35.5 থেকে 65.5 বিয়োগ করলে কত হয়? -30। -30কে 10 দিয়ে ভাগ করো, কত হয়? -3। -3 পেয়ে গেছে। এবার পরের ঘরে আবার এই সূত্র ব্যবহার করো, এক্স এর মান বসাবা কত? এখানে এক্স এর মান হবে 45.5, তাহলে এখানে হবে -20, -20কে 10 দিয়ে ভাগ করলে -2। এভাবে তুমি সবগুলো মান বের করবা। তবে এটার একটা শর্টকাট নিয়ম আছে, আমি জানি তুমি শর্টকাট নিয়মই ফলো করবা। চলো আমরা সেটা দেখি। আমাদের সূত্র লাগবে না, আমরা সরাসরি মান বসাতে পারবে। এই যে তুমি যেই ঘর বরাবর আনুমানিক গড় এ ধরছো, ওই ঘর বরাবর ধাপ বিচ্যুতি 0 বসাবা। এর উপরের দিকের মানগুলো মাইনাস মাইনাস বসাবা, -1, -2, -3। নিচের দিকের মানগুলো প্লাস প্লাসে বসাবা, +1, +2, +3। তাহলে উপরের দিকের মান আর নিচের দিকের মান কি বসাইতে হবে বুঝে গেছো। এবার পরের ঘর যেটা, সেটার নাম হচ্ছে গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি, অর্থাৎ গণসংখ্যার সাথে ধাপ বিচ্যুতি গুণ করতে হবে, এফআই এর সাথে ইউআই। তাহলে এই যে এফআই ইউআই মানে এফআই আর ইউআই গুণ, এই 3 আর -3 গুণ করলে -9, তারপর হচ্ছে 5 আর -2 গুণ করলে -10, 7 আর -1 গুণ করলে -7, 13 এর সাথে 0 গুণ করলে 0। এভাবে সবগুলো গুণ করে ফেলবো। করার পরে এখন তোমার কাজ হচ্ছে এই সবগুলা এফআই ইউআই যোগ করে ফেলা। এই সবগুলো এফআই ইউআই যদি তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যদি যোগ করো, তাহলে তুমি এখানে পাবা 13। এটা কিভাবে যোগ করবে? একটা ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেটরের মধ্যে বসাবা -9, এরপর বসাবা -10, -7, এগুলো বসাবা +0, +10, +14, +15, এরপর ইকুয়ালে ক্লিক করবা, দেখবা 13 আসে। এই 13টা কিসের মান? এই 13টা সামেশন অফ এফআই ইউআই এর মান। এখন তুমি বলতে পারো এটা আবার কি? দেখো এখানে এটা এইগুলো কি, এই 13টা আসলে সবগুলোর যোগফল। কার যোগফল? সবগুলো এফআই ইউআই এর যোগফল। তো এই সামেশন অফ এফআই ইউআই দিয়ে বোঝায় এফআই ইউআই এর যোগফল। সামেশন চিহ্ন মানে হচ্ছে যোগফল বোঝায়। কার যোগফল? এফআই ইউআই এর যোগফল। আচ্ছা, আর এখানে সবগুলা গণসংখ্যা তুমি যোগ করবা, সবগুলো গণসংখ্যা যোগ করলে 50 হয়, যেটাকে n দিয়ে প্রকাশ করা হয়, মোট গণসংখ্যা। এবার সংক্ষিপ্ত গড় নির্ণয় সূত্র যেটা, সেটা লিখে ফেলবা, a প্লাস সামেশন অফ এফআই ইউআই ডিভাইডেড বাই n ইন্টু এইচ। এখন এ কি? এর মান হচ্ছে এই যে 65.5 বসাই দিলাম। সামেশন অফ এফআই ইউ এর মান কত? 13, এই যে 13 বসাই দিলাম। এন এর মান কত? 50 বসাই দিলাম। এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ। 41 থেকে 31 বিয়োগ করলে 10 হয়, তার মানে এইচ এর মান হচ্ছে 10। এবার তুমি হিসাব করে ফেলো, 13 আর 10 গুণ করলে কত হয়? 130। 130কে যদি 50 দিয়ে ভাগ করো তাহলে 2.6 হয়। আর আগে তো আছে 65.5, অর্থাৎ এই যে 65.5 ঠিকঠাক আছে। আর এই তিনটা জিনিস ক্যালকুলেট করলে হয় 2.6। 65.5 এর সাথে 2.6 যদি আমরা যোগ করি তাহলে হবে 68.1। এটাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের নির্ণয় গড়। তো আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো সবাই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সংক্ষিপ্ত পদ্ধতির গড় তুমি দেখবা প্রত্যেক বছরই পরীক্ষায় আসে, ঠিক আছে? মোটামুটি সব বোর্ডেই আসে, প্রত্যেক বছর আসে। তো সেই জন্য তুমি এটা একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে রাখো, ইনশাল্লাহ এটাও তুমি কমন পেয়ে যাবে। আর যারা আমাদের ইজি ম্যাথ বই সংগ্রহ করেছো তারা তো বইয়ের উপকারিতা নিতে পারতেছো। যারা এখনো সংগ্রহ করো নাই, দ্রুত সংগ্রহ করে নাও। তোমার পাঠ্য বইয়ের সমাধান, উদাহরণ সহ যা যা প্রয়োজন, এমসিকিউ, টাইপ ভিত্তিক এমসিকিউ, সাজেশন, তাছাড়া হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্নের সৃজনশীল প্রশ্ন সমাধান, সেগুলো তো আছেই। পাশাপাশি প্রত্যেকটা প্রশ্নের সাথে কিউআর কোড স্ক্যান করবা আর শিখবা, অর্থাৎ স্ক্যান অ্যান্ড লার্ন। এই তো অবশ্যই বইটা সংগ্রহ করে তোমার প্রিপারেশন এগিয়ে নিয়ে যাও। যারা এখনো সংগ্রহ করো নাই, সংগ্রহ করবা। আর তোমার পরিচিত বন্ধু বান্ধব যা আছে তাদেরকে একটু বলে দেবা যে হ্যাঁ এই বইটা দেখতে পারো, যদি তোমার ভালো লেগে থাকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।